আমরা আজকে একটা প্রবলেম সলভ করে বিজনেস কম্বিনেশন বিষয়টা বোঝার চেষ্টা করব। আমরা গত ক্লাসে যে বিজনেস কম্বিনেশন করছিলাম তার একটা সামারি যদি আমরা আজকে বলি, বিফোর স্টার্টিং দা সলভিং দা প্রবলেম, তাহলে ওখানে আমরা বিজনেস কম্বিনেশন বলছিলাম যে কোম্পানিগুলো যখন তাদের বিজনেসে এক্সপান্ড করে, তখন তাদের কাছে দুইটা ওয়ে থাকে। একটা হচ্ছে নিজেরাই নতুন ব্যবসা স্টার্ট করা, অথবা আহ অন্য একটা কোম্পানি যারা অলরেডি মার্কেটে ইস্টাবলিশড তাদের সাথে মার্জ করে ফেলা, অথবা তাদের অধিকাংশ শেয়ার কিনে ফেলা। তো আমরা এভাবে আমরা বিজনেসটাকে এক্সপান্ড করতে পারি। তো এই এই যে অন্য একটা কোম্পানির সাথে মার্জ করা, অথবা অন্য একটা কোম্পানির সম্পূর্ণ শেয়ার কিনে তাকে কন্ট্রোল করা, এই যে ট্রানজেকশনের মধ্যে বিষয়টা ঘটে এটাকে আমরা বিজনেস কম্বিনেশন। তো আমরা বলছি যে বিজনেস কম্বিনেশন মেইনলি তিন রকমের হতে পারে। স্ট্যাটুরি মার্জার, যেখানে আমরা বলছি যে আহ, একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে মার্জ হয়, এবং যে কোম্পানিটা দুর্বল সেটা নর্মালি তাদের আইডেন্টিটি লুজ করে, অর্থাৎ একটা কোম্পানি মার্কেটে টিকে থাকে, আরেকটা কোম্পানি তার আইডেন্টিটিটা মার্কেট থেকে তার আইডেন্টিটিটা চলে যায়। তো এটা হচ্ছে আমরা বললাম স্ট্যাটুরি মার্জার। আরেকটা হচ্ছে কনসলিডেশন। সেখানে কি হয়, এটা মার্জার। তো সেখানে দুইটা কোম্পানি মার্জ করে, এবং দুইটা কোম্পানি তাদের পূর্বের নাম পরিবর্তন করে একটা নতুন নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়। অর্থাৎ আগের দুইটা কোম্পানি তাদের যে লিগাল আইডেন্টিটি আছে, আমরা লিগাল এন্টিটি বলি বিজনেসে, তো সেই লিগাল এন্টিটিটা তারা মানে ছেড়ে দেয়, দিয়ে আবার নতুন করে একটা কোম্পানি তারা প্রতিষ্ঠিত করে। তো ওখানে দুইটার এগেনস্টে একটা কোম্পানি প্রতিষ্ঠিত হয় ওখানে। আর যেখানে আমরা বললাম টেরিটরি মার্জার, সেখানে দুইটা কোম্পানি মিলে একটা কোম্পানি হয়, বাট পুরাতন একটা কোম্পানি তার আইডেন্টিটিটা রাখে, এবং একটা কোম্পানি তাদের আইডেন্টিটিটা যে লিগাল এন্টিটি আছে সেটা তারা আহ, হারায়। তো এই গেল দুইটা মেথড। আর একটা মেথড আমরা বলছিলাম স্টক একুইজিশন। এখানে দুইটা কোম্পানি, পূর্বের দুইটা কোম্পানি তাদের যে লিগাল এন্টিটি আছে সেটা তারা রেখে দেয়, অর্থাৎ তারা দুইটাই মার্কেটে থাকে, কিন্তু একটা আরেকটাকে কন্ট্রোল করে। যেহেতু একটা কোম্পানি আরেকটা কোম্পানির 50% অধিক শেয়ার হোল্ড করে, তা আমরা বলছি ওই ক্ষেত্রে প্যারেন্ট সাবসিডিয়ারি রিলেশনশিপ প্রতিষ্ঠিত হয়। তবে প্রথম দুই প্রকারে কোনো প্যারেন্ট সাবসিডিয়ারি রিলেশনশিপ প্রতিষ্ঠিত হয় না, বা বিকজ একটা কোম্পানি পুরোপুরি অস্তিত্ব হারায়, আর একটা পর্যায়ে দুইটা কোম্পানি অস্তিত্ব হারায়। সো ওই প্রথম দুই পর্যায়ে কোনো প্যারেন্ট সাবসিডিয়ারি রিলেশনশিপ ক্রিয়েট হয় না। তবে থার্ড যে টাইপস আছে সেখানে প্যারেন্ট সাবসিডিয়ারি রিলেশনশিপটা প্রতিষ্ঠিত হয়। তো এটা ডিল করার জন্য, এই ধরনের বিষয়গুলোকে ডিল করার জন্য আমাদের, আমরা জানি বিভিন্ন রকম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থাকে। তো এই বিষয়টাকে ডিল করার জন্য আমাদের একটা সেপারেট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, সেটাকে আমরা বলি IFRS 3 বিজনেস কম্বিনেশন। অর্থাৎ আমরা বিজনেস কম্বিনেশন শব্দটা আমরা ওখান থেকেই আমরা IFRS এর থেকেই এই শব্দটাকে আমরা নিচ্ছি। অ্যাজ ইউজুয়ালি আমরা এগুলোকে মার্জার হিসেবে বা অ্যাকুইজিশন হিসেবে বলি। আমরা যদি ফিনান্সের বইগুলোকে দেখি দেখবেন যে ওখানে মার্জার একুইজিশন শব্দগুলোই ব্যবহার করে। বাট বিজনেস কম্বিনেশনটা আমরা অ্যাকাউন্টিং পারপাজে ইউজ করি। এবং ওই ওই বিজনেস কম্বিনেশন ওই ওই সিচুয়েশন গুলাকেই ডেসক্রাইব করে, যেটা মার্জার বা অ্যাকুইজিশন এই টাইপের বিষয়গুলোকেই ডেসক্রাইব করে। তো এটার জন্য ওই IFRS 3 তে একটা প্রেসক্রাইব অ্যাকাউন্টিং মেথড আছে, সেটাকে আমরা বলি পারচেজ মেথড। ঠিক আছে? এই মেথডে আমাদেরকে যে কাজগুলো করতে হয়, প্রথমত আমাদেরকে অ্যাকুইজিশন ডেটটা আইডেন্টিফাই করতে হয়, কে অ্যাকোয়ারার এবং কে অ্যাকোয়ারি এই বিষয়গুলো আইডেন্টিফাই করতে হয়। তারপর যে কোম্পানির আমরা অ্যাকোয়ার করলাম, সেটা মার্জার হোক আর অ্যাকুইজিশন হোক, যেভাবেই হোক, আহ ওই কোম্পানির অ্যাসেট লাইবিলিটিস গুলাকে আইডেন্টিফাই করতে হয়। সেগুলোকে আবার যারা অ্যাকোয়ার করে তাদের বইতে এগুলোকে রিকগনাইজ করতে হয়। তারপর সেকেন্ড পর্যায়ে এগুলার ফেয়ার ভ্যালু ক্যালকুলেট করতে হয়। তারপর গুডউইল ক্যালকুলেশন করতে হয়। ফাইনালি
কিছু ডিসক্লোজারের কথা তারা বলছে, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরির সময় এই ধরনের সিচুয়েশন থাকলে যে কোম্পানি থাকবে যেটা তাদের এন্টিটিটাকে আহ ঠিক রাখবে, অর্থাৎ লিগ্যাল এন্টিটি যাদের ঠিক থাকবে, তারা আহ কিছু ডিসক্লোজার দিতে হবে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো এটাই ছিল আমাদের গত ক্লাসের আলোচনার বিষয়। তা এই বিষয়গুলোকে ফার্দার বোঝার জন্য আমরা এখানে কিছু প্রবলেম আমরা ডেসক্রাইব করব, যাতে আপনারা বিষয়গুলো বুঝতে পারেন। তো প্রথমত আমরা একটা প্রবলেম চুজ করলাম E122, খুবই সিম্পল প্রবলেম। তো এখানে দেখেন, এখানে দুইটা কোম্পানি আছে। The following financial statement information was prepared for Blue Corporation and Spark Company at December 31, 2000, separate is 22. The balance sheet, December 31, 2022, and there is a two company, Blue Corporation and Spark Company. So the asset and liabilities, the extract of balance sheet is given here. So asset liabilities, oh, which are the asset, cash, account receivable, inventory, land, building and equipment, less accumulated depreciation, goodwill, equal total asset. And in the liability side, accounts payable, bonds premium, and equity are common stock, additional paid up capital, retained earning. So these are the balance sheet for Blue Corporation and Spark Corporation. Blue and Sparks agreed to combine as of January 1, 2023. To affect the merger, so they agreed to combine. Agreed to combine, that means it's not an acquisition, it's a merger, or either first category or second category. To affect the merger, Blue paid finder fee of 30,000 and legal fee of 24,000. So to affect the merger, Blue paid the finder's fee. That means Blue wants to expand the business, and they hired a advisor to find a company that is suitable for expansion, and that company charged $30,000 and legal fee of $24,000 to affect the merger. Blue also paid 15,000 of audit fee related to the issuance of stock registration fee 8,000, stock listing application fee 6,000. So these are the additional fees that Blue paid. So that means from that discussion, we can easily say that Blue is the company that is going to expand their business through merging with Sparks company, and they appoint the advisor or some consultant who has find a company like Sparks, and the advisor, they charge fee of $30,000 for their work, and they also charge 24,000 as a legal fee. In addition to this, uh, uh, the Blue company paid uh, audit fee of $15,000. Why they paid the audit fee? Because to check the reliability or data, whether the data of the balance sheet is correct or not, or fair or not. So audit fee, and uh, to register the company in the stock exchange, it requires to fee the listing fee. So it is a stock registration fee 8,000, and stock listing application. This is the listing application in Dhaka Stock Exchange, and this is the registration fee. Registration fee means whenever you are going to issue new shares, that means you have to take the permission from register of joint stock companies. So they will charge a fee. So you paid $8,000 for issuance of new stock, and $6,000 for listing in the Dhaka Stock Exchange. At January 1, 2023, book values of Sparks companies' asset and liabilities approximated uh, market value, except for inventory with a market value of 2 lakh, building and equipment with market value of 3,50,000, and bond payable with market value of 1,05,000. All asset and liabilities are immediately recorded in the Blue books. সো এখানে তারা যে বিষয়টা বলতেছে যে সমস্ত অ্যাসেট এন্ড লাইবিলিটিজ এক্স্যাক্টলি
আহ, আমরা মূলত ব্লু কর্পোরেশন এখানে মার্জ হতে চাচ্ছে স্পার্ক কোম্পানির সাথে, এবং তারা এটা অডিট করাইছে, অডিট করায় তাদের ইনফরমেশন গুলা কারেক্ট কিনা সেগুলা দেখছে। দেখার পর তারা যে বিষয়টা পাইলো যে তারা আহ, দেখলো সব যে ভ্যালু আছে সব ভ্যালু চোখে, এক্সেপ্ট কিছু ভ্যালু আছে যেগুলা মার্কেট ভ্যালু একটু ভিন্ন বুক ভ্যালু চেয়ে। তো এই যে ভ্যালু গুলো আছে, তোমরা এখানে যে ভ্যালু গুলা দেখতেছো, এগুলো সব হলো বুক ভ্যালু। তো মার্কেট গুলো আমরা কিন্তু যে আইএফআরএস 3 তে বলতেছে যে যার সাথে যাকে অ্যাকোয়ার করবে অথবা যার সাথে মার্জ হবে কোম্পানিগুলা, তাদের বুক ভ্যালুটা আমাদেরকে বের করে নিতে হবে। তো বুক ভ্যালু আমরা নর্মালি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে অ্যাপয়েন্টমেন্ট দিই, সে বুক ভ্যালুটাকে বের করে নেয়। তো এখানে বুক ভ্যালু হচ্ছে, আমরা দেখতেছি সবগুলোর বুক ভ্যালু এবং মার্কেট ভ্যালু অলমোস্ট সেম, এক্সেপ্ট ইনভেন্টরি হুইচ হ্যাজ দ্য মার্কেট ভ্যালু অফ 2 লাখ। আমরা যদি এখানে দেখি ইনভেন্টরি মার্কেট book value হচ্ছে 1,80,000, so market value is much higher, 2 lakh, 2 lakh, and building and equipment 3,50,000, whereas building and equipment has a book value of 2,20,000, but actually its market value is 3,50,000. Bonds payable has a market value of 1,05,000, and in the balance sheet it's a book value of what is 1,10,000. So 1 lakh plus 10,000 is premium. So market value, book value of bonds payable is 1,10,000, but actually market value is 1,05,000. So it is less than the book value. All other asset and liabilities are recorded at their book value. So বাকি যেগুলা আছে অ্যাসেট এবং লাইবিলিটিস, তাদের যে মার্কেট ভ্যালু এবং ফেয়ার ভ্যালুর মধ্যে কোনো ডিফারেন্স নাই। এখানে আমাদের আমাদের যে কাজটা করতে হবে, গিভ অল জার্নাল এন্ট্রিজ দ্যাট ব্লু রেকর্ডেড assuming blue issued 40,000 share of $8 per value common stock to acquire all stock of asset and liabilities in business combination. Blue common stock was trading for $40 per share on 2000 January 1, 2023. তো এই যে মার্জারটা করবে, মার্জারটার জন্য যে ব্লু কর্পোরেশন, তারা তো স্পার্কস কর্পোরেশনের সাথে মার্জ করবে, তো ওই কোম্পানিটার আর কোনো অস্তিত্ব টিকবে না এখানে। তো বোঝাই যাচ্ছে ব্লু তার আইডেন্টিটি লস করবে না, স্পার্স মার্জ হয়ে যাওয়ার কারণে স্পার্স এর আইডেন্টিটি চলে যাবে। তো এখন স্পার্কস এর শেয়ার হোল্ডাররা তাহলে কি পাবে, যেহেতু ওদের সাথে মার্জ হয়ে যাবে? তখন ব্লু এই মার্জারটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা 40,000 শেয়ার দিবে। আহ, প্রতিটার দাম 8 টাকা করে পার ভ্যালু। এটা কাদেরকে দিবে? স্পার্স কোম্পানির যে যারা ওনার আছে তাদেরকে দিবে। তাহলে 40,000 শেয়ার করে 8 টাকা করে এটার দাম। তাহলে এটা কেন দিবে? কারণ তাদের যত অ্যাসেট আছে লাইবিলিটিস আছে সেগুলো সব আমাদের ব্যালেন্স শিটে এসে যোগ হয়ে যাবে, আর আমরা এগুলার মালিক হয়ে যাব। তো আমরা মালিক হয়ে যাবো আরেকজনের সম্পত্তি, তো আমরা মালিক হইতে গেলে ওনাকে কিছু দিতে হবে। তখন আমরা, যেহেতু মার্জার হচ্ছে, তখন আমরা বলতেছি যে ঠিক আছে, এই যে যেহেতু আমরা বিজনেসে মার্জ হয়ে যাচ্ছি, তাহলে তোমরা আমাদের কোম্পানির কিছু শেয়ার নিয়ে নাও। তখন আমরা আমাদের কোম্পানি থেকে 40,000 শেয়ার, যেটা প্রতিটার পার ভ্যালু হচ্ছে 8 টাকা করে, সেগুলো আমরা তাদেরকে ইস্যু করব। আর অ্যাকচুয়ালি এই ব্লু কোম্পানির শেয়ার মার্কেটে 14 টাকা করে ট্রেড হচ্ছে, অর্থাৎ মার্কেটে এই শেয়ার গুলো 14 টাকা করে ট্রেড হচ্ছে। তো এই যদি অবস্থা হয়, আমাদেরকে জার্নালিটি দিতে বলতেছে যে এই মার্জারটাকে, মার্জারে মার্জারের যে বিজনেস কম্বিনেশন যে হইলো, মানে এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস কম্বিনেশন, এই এই ট্রানজেকশনের জন্য আমাদেরকে জার্নাল এন্ট্রিটা কি হবে বা কি হবে, জার্নাল এন্ট্রিজ গুলা কি হবে, সেগুলো আমাদেরকে দিতে বলছে। তো এই হচ্ছে আমাদের প্রবলেম। তো আমার কাছে আমরা এই প্রবলেমটা আগে বুঝতে হবে, তাহলে আমাদের প্রবলেম সলিউশনটা খুব সিম্পল হয়ে যাবে। তো কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে প্রবলেমটা বুঝতে পারছেন কিনা? এনিওয়ান? বুঝতে পারছেন নাকি? হুম। Yes, sir.
আরো কোনো কোয়েশ্চেন নাই? বলেন তো একজন, এটা কোন ধরনের মার্জার? আমরা তিনটা বিজনেস বিজনেস কম্বিনেশনের তিনটা ফর্ম পড়ছি, এটা কোন ধরনের, এটা কোন ক্যাটাগরিতে আছে বলেন? তো 3 নাম্বার ক্যাটাগরি, কারণ যেহেতু এটা এখানে স্পার্স যেহেতু আইডেন্টিটি হারাই ফেলতেছে। হ্যাঁ, তো এটা 3 নম্বর ক্যাটাগরিটা কি ছিল? আমাদের 3 নম্বর বিজনেস কম্বিনেশনের 3 নম্বর ক্যাটাগরি কি ছিল? ওটা ছিল স্টক অ্যাকুইজিশন। তো এটা তো স্টক অ্যাকুইজিশন হয় নাই, এজন্য একটা কোম্পানি আইডেন্টিটি লুজ করতেছে, একটা লিগাল এন্টিটি তার আর থাকবে না আপনার মার্জার। তাহলে সেটা কিভাবে 3 নম্বর হয়? কারণ আমরা প্রথম যে ক্যাটাগরি এটাতে এটা এটা পড়বো, অর্থাৎ স্ট্যাটুরি মার্জার, যেখানে আমরা বলতেছি যে এখানে একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে সাথে, একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে মার্জ করতেছে, অর্থাৎ ব্লু স্পার্স এর সাথে মার্জ করতেছে, যেখানে স্পার্স এর সব অ্যাসেট ব্লুতে চলে আসবে। তাহলে এটা আমরা বুঝতে পারতেছি এটা একটা মার্জার, নট অ্যাকুইজিশন। ঠিক আছে? তো এই মার্জারে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে স্পার্স তার লিগ্যাল যে আইডেন্টিটি আছে সেটা কিন্তু সে আপনার মার্জার হারাবে, তাহলে ব্লু কিন্তু তার আইডেন্টিটি হারাবে না। তো সুতরাং এটা প্রথম ক্যাটাগরিতে পড়ে, আমরা তিনটা ফর্মের প্রথম ক্যাটাগরিতে। ঠিক আছে? কেউ একজন বলেন তো, এই পারচেজ মেথড অফ বিজনেস কম্বিনেশনের জন্য IFRS 3 তে প্রেসক্রাইব মেথডটা কি ছিল? বলেন, কেউ একজন বলেন, প্রেসক্রাইব মেথডটা কি ছিল? কেউ বলতে পারতেছেন না? এখানে কি IFRS 3 তে কি বলছে আমাদের, মানে এই ধরনের মার্জার একুইজিশন হলে আমরা কিভাবে প্রসিড করবো? ওখানে গাইডলাইন তো ওখানে আছে, স্ট্যান্ডার্ডে কিছু বলা আছে। হুম, কি বলছে ওখানে? consolidation method. বুঝছি তো, হ্যাঁ, কনসলটেশন মেথড। কনসলটেশন বলে কোনো মেথড বলে না। স্যার, অল অ্যাসেট লায়াবিলিটি ফেয়ার ভ্যালুতে রেকর্ড করতে হবে। হ্যাঁ, অল, এটা তো একদম লাস্টে চলে গেছে। প্রথম দিকে কি বলছে? প্রথমে আমাদেরকে অ্যাকুইজিশন, অ্যাকোয়ারার এবং অ্যাকোয়ারি সম্পর্কে আমাদেরকে স্পষ্ট ধারণা নিতে হবে। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি ব্লু অ্যান্ড স্পার্স হচ্ছে এখানে পার্টি, যেখানে ব্লু স্পার্স এর সাথে আহ, কি মার্জ করতে যাচ্ছে। ঠিক আছে? এবং তাদের অ্যাকুইজিশন ডেটটা এখানে দেওয়া আছে যে January 1, 2023। আমরা এটা অ্যাকুইজিশন ডেট আমরা হিসেবে নিতে পারি, অথবা এই যে বিজনেস কম্বিনেশনের যে ডেটটা সেটাকে আমরা এই ডেটটাই ধরতে পারি। এরপরে বলতেছে আমাদেরকে সবগুলো অ্যাসেট এবং লাইবিলিটিস আইডেন্টিফাই করতে হবে, এই এবং সেগুলো রিকগনাইজ করতে হবে আমাদের বই। তো আমরা যে এখানে সব অ্যাসেট এবং লাইবিলিটিস কিন্তু আইডেন্টিফাই করা আছে এবং রিকগনাইজ আমরা আমাদের জার্নালিটির মাধ্যমে করে ফেলবো। তো এইটা এখানে যেরকম দেওয়া আছে বাস্তবে এরকম হয় না। অনেক অ্যাসেট লাইবিলিটিস আছে যেগুলো স্পার্সের কোম্পানিতে যে রিয়েল যে ব্যালেন্স শিট সেই ব্যালেন্স শিটে থাকে না, সেগুলো অডিটর দিয়ে সেগুলোকে আহ, পুনরায় বের করতে হয় যে অ্যাকচুয়ালি অ্যাসেট এন্ড লাইবিলিটিস কেমন আছে। তো এখানে খুব বেশি একটা পার্থক্য নাই। এরপর সেই অ্যাসেট এন্ড লাইবিলিটিস গুলা অডিটর ফেয়ার ভ্যালু বের করে দিবে, তখন আমরা এই ফেয়ার ভ্যালুতে এগুলাকে আমাদের হিসাবের খাতায় রেকর্ড করবো। তারপর আমরা বলছি গুডউইল ক্যালকুলেশন করবো। গুডউইলের একটা ফর্মুলা আমরা বলছি যে হাউ
দেন ইউ ক্যালকুলেট দ্য গুডউইল। সে গুডউইল ক্যালকুলেশন করব, এবং গুডউইল ক্যালকুলেশনের পর তারপর আমরা একটা এন্ট্রি দিয়ে আমাদের হিসাবের বইতে এটাকে রেকর্ড করে ফেলব। তো আমরা এই পর্যায়ে আমরা যদি অঙ্কটা সলভ করতে যাই, তাহলে প্রথমে হচ্ছে 1 নম্বর স্টেজে আমরা বলতে পারি যে ব্লু কর্পোরেশন আফটার মার্জার মার্জ উইথ এসপিআর স্পার্স কোম্পানি উইল নট লুজ ইট ইট লিগাল এন্টিটি। ঠিক আছে, তাহলে লিগাল এন্টিটিটা কে লুজ করতেছে? স্পার্স। আমরা এটাকে স্ট্যাটুরি মার্জার বলতে পারি। ঠিক আছে, অঙ্কেতে কিন্তু জাস্ট বলছে যে কি বলে জার্নাল এন্ট্রি দেন, আমরা কিন্তু পরীক্ষায় কিন্তু আমি এরকম দিব না, আমি কিন্তু চেঞ্জ করে দিব বলতে আমি যে বিষয়গুলোকে আমি টাচ করব সবগুলো বিষয় আমি জানার চেষ্টা করব। অর্থাৎ এখানে তো আইএফআরএস এর ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছে না, কিন্তু আমরা আইএফআরএস এর ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো আমরা এখানে মেথডটা দেখাই যে আমাদেরকে কি কি বিষয়ের উপর ফোকাস রাখতে হবে whenever you are going to solve solve the problem। এবং প্র্যাকটিক্যালি আপনি যখন অ্যাকাউন্টেন্ট হবেন তখন আপনাকে কি কি বিষয় আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এগুলো তো থিওরিটিক্যাল পার্ট ছিল। এটা আমরা বলছিলাম যে আমরা বিজনেস কম্বিনেশনের জন্য আমাদের অনেকগুলো মেথড আছে। আমরা পুলিং অফ ইন্টারেস্ট মেথড আছে, পারচেজ মেথড আছে, একুইজিশন মেথড আছে। তো এখানে একসময় পারচেজ মেথড আমাদের সময় ছিল, এখন নতুন করে এগুলোকে আপডেট করে অ্যাকুইজিশন মেথড বলতেছে। অ্যাকুইজিশন মেথডে দেখেন প্রথমে হচ্ছে আমাদেরকে আইডেন্টিফিকেশন অফ অ্যাকোয়ারার এন্ড ডিটারমিনেশন অফ অ্যাকুইজিশন, এই দুইটা আমাদেরকে আহ, ঠিক করতে হবে। সো হিয়ার ব্লু কর্পোরেশন ইজ দ্য অ্যাকোয়ারার and the acquiring date is, যেহেতু আইফারএস এ বলতেছে এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে, এখানে খুবই ক্লিয়ার বিষয়টা যে অ্যাকোয়ারিং ডেট আমাদের বলা আছে যে জানুয়ারি 1 2023। ঠিক আছে, আমরা আমরা আইফারএস অনুযায়ী সবগুলো বিষয় করার চেষ্টা করব, তাহলে আমরা সেটা করলাম। ঠিক আছে, এরপর আমাদের যে বিষয়টা আইফারএস এ বলছে সেটা হচ্ছে যে এই দুইটা চলে গেলে একসাথে আমি করে ফেললাম। রিকগনিশন এন্ড মেজারমেন্ট অফ আইডেন্টিফিকেবল অ্যাসেট লায়াবিলিটিজ এন্ড এনি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ইন দা অ্যাকোয়ারি। তো এখানে যেহেতু স্টক অ্যাকুইজিশন হয় নাই, আমরা এই নন কন্ট্রোলিং ইন্টারেস্ট এর ব্যাপারটা আসবে যখন স্টক অ্যাকুইজিশন হবে, 3 নম্বর ক্যাটাগরিতে যখন যাবে। ঠিক আছে, তো এখানে নন কন্ট্রোলিং ইন্টারেস্টের কোনো ব্যাপার নাই। আর এখানে যেটা বলতেছে রিকগনিশন এন্ড মেজারমেন্ট অফ আইডেন্টিফাইবল অ্যাসেট লায়াবিলিটিজ অ্যাজিউম। ঠিক আছে, তো ফেয়ার ভ্যালুর কথাটা বলে নাই, ফেয়ার ভ্যালু অথবা এই এই জায়গায় আমরা বলতে পারি এখানে, এখানে যেটা বলতেছে যে অ্যাসেট লাইবিলিটিস গুলাকে রিকগনাইজ এন্ড মেজার করতে হবে, তারপর গুডউইল ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো এই জায়গাটাতে আমরা অনেকগুলো স্টেপ আছে। সেই স্টেপ গুলোর মধ্যে প্রথম হচ্ছে যে আমরা যে কোম্পানিটাকে অ্যাকোয়ার করব সেই কোম্পানিটার যত অ্যাসেট লাইবিলিটিস আছে সেগুলো আমরা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে পরীক্ষা করাবো।
পরীক্ষা করে সেগুলা সব অ্যাসেট তার লাইবিলিটিস ঠিক মতো ব্যালেন্স শিটে আছে কিনা সেগুলো আমরা দেখবো। পাশাপাশি প্রত্যেকটা অ্যাসেটের লাইবিলিটিজ এর ফেয়ার ভ্যালু আমরা ক্যালকুলেশন করবো। তো ফেয়ার ভ্যালুর ব্যাপারটা এখানে বলে না, এখানে রিকগনাইজেশন প্রিন্সিপালে বলছে যে আইডেন্টিফাইবল অ্যাসেট আর অ্যাকোয়ার্ড লাইবিলিটিজ অ্যাসিউম এন্ড নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ইন দ্য অ্যাকোয়ারি আর রিকগনাইজড সেপারেটলি ফ্রম গুডউইল and all asset and liabilities uh, liabilities assumed in business combination are measured at acquisition date fair value। তাহলে ফেয়ার ভ্যালুতে ক্যালকুলেট করতে হবে এবং রিকগনাইজ করার সময় সমস্ত অ্যাসেট লাইবিলিটিস যা আছে সব রিকগনাইজ করতে হবে, ইভেন ইফ দেয়ার ইজ এ নন কন্ট্রোলিং ইন্টারেস্ট এটাও অ্যাকোয়ার করতে হবে। তো আমরা জানি যে সমস্ত রকম বিজনেস কম্বিনেশনে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট থাকবে না, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট থাকবে শুধু তার ক্যাটাগরিতে। তো আমরা এগুলো নিয়ে ডিটেলস পরে পড়বো। তাহলে আমরা আশা করতেছি আমরা বুঝতে পারতেছি তাহলে এখানে all the asset and liabilities, all the asset acquired and liabilities assumed are identified identified including their fair values। সবগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করছি এবং ফেয়ার ভ্যালু আমরা ক্যালকুলেট করছি, ঠিক আছে। তো এখন এই পর্যায়ে এসে আমাদেরকে আমরা মোটামুটি অ্যাসেট লাইবিলিটিস গুলো আমরা আহ, মোটামুটি আমরা জানি যে এখানে আমাদের লিস্ট করে দেওয়া আছে যে স্পার্স কোম্পানির অ্যাসেট লাইবিলিটিস কি, এবং এই অ্যাসেট লাইবিলিটিজ এর মধ্যে সবগুলাই তারা বলছে বুক ভ্যালুতে ঠিক আছে, কয়েকটা অ্যাসেট বলতেছে ফেয়ার ভ্যালুটা বুক ভ্যালুর চেয়ে ভিন্ন, তাহলে আমরা সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা নিব, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি রিকগনিশন এবং মেজারমেন্টের জন্য যা যা ইনফরমেশন দরকার আমাদের সবকিছুই আমাদের দেওয়া আছে। তো এখন যেটা করতে হবে আমাদেরকে সেগুলোকে রিকগনাইজ করতে হবে থ্রু জার্নাল এন্ট্রি। তো এই পর্যায়ে আমাদেরকে জার্নাল এন্ট্রি দেওয়ার পূর্বে আমাদেরকে গুডউইলটা ক্যালকুলেশন করে নিতে হবে। তো আমরা এখানে আরো একটা কি পয়েন্ট আমরা বলতে পারি যে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, এটা আমি এখানে লিখে দিই, অনেকে কনফিউজড হয়ে যাবে, is not relevant here, so it তাহলে আমরা এটা ক্যালকুলেট করব না এখানে, ঠিক আছে, যেহেতু স্যার এটা নন কন্ট্রোলিং ইন্টারেস্টটা কি একটু বলবেন? গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে যখন স্টক অ্যাকুইজিশন হয়, স্টক অ্যাকুইজিশন কখন হয়, যখন আমরা আরেকটা কোম্পানির 50% বেশি শেয়ার কিনে ফেলি। তো আমরা যদি 70% শেয়ার কিনলাম, তাহলে আমরা তো ওই কোম্পানির 70% শেয়ার কিনি, বাকি 30% তো অন্যরা মালিক। তো ওই যারা অন্যরা আছে তাদের যে কোম্পানিতে তাদের যে ইন্টারেস্টটা আছে, ইন্টারেস্ট বলতে আমরা বলতেছি যে তাদের যে অ্যাসেট লাইবিলিটি যে তাদের যে অংশটা আছে, সেই অংশটা টোটাল যে ফিগারটা সেটাকে আমরা বলবো নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। অর্থাৎ আমি যদি একটা কোম্পানিকে স্টক অ্যাকুইজিশনের মাধ্যমে অ্যাকোয়ার করি, তাহলে আমি 70% কিনলাম, তাহলে আমার 70% অনুযায়ী আমি মালিক, কিন্তু আমি আমার ব্যালেন্স শিটে ওর অ্যাসেট লাইবিলিটি সব আমার ব্যালেন্স শিটে কি করে ফেলবো, এই কনসলিডেট করে ফেলবো। কিন্তু আমি তো ওখানে 100% মালিক না, আমি 70% মালিক। তখন আমাকে আবার 30% একটা হিসাব করতে হবে যে 30% অন্যরা কি পরিমাণ মালিক হয়। তখন ওদের যে হিসাবটা আছে সেটা অ্যাসেট লাইবিলিটিস কে আমরা এটা নির্দিষ্ট নিয়মে এটা ক্যালকুলেশন করি, সেটা আমরা তোমাদেরকে পরে বিভিন্ন ক্লাসে দেখাবো।
তো ওইভাবে ক্যালকুলেশন করে যে অ্যামাউন্টটা পাওয়া যায় সেটাকে আমরা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বলি, এবং সেটা ব্যালেন্স শিটে সেপারেটলি তাদের যে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট আছে সেটা আলাদা করে দেখাইতে হবে। ঠিক আছে, আমাদের সময় এটা মাইনরিটি ইন্টারেস্ট ছিল, এখন এটাকে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। এখন আমরা চতুর্থ পর্যায়ে এসে আমরা গুডউইল ক্যালকুলেশন করব। আমরা জার্নাল এন্ট্রি দেওয়ার পূর্বে গুডউইলটা আমরা ক্যালকুলেশন করব। তো আমরা গুডউইল ক্যালকুলেশনের পূর্বে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমাদেরকে আহ, বুঝতে হবে অথবা জানতে হবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেনি, নাহলে আমরা গুডউইল ক্যালকুলেশনে চলে যাব। তাহলে আমি ধরে নিলাম আপনারা গুডউইল ক্যালকুলেশনের আগে আপনাদের সব ক্লিয়ার আছে। ক্যালকুলেশন অফ গুডউইল, গুডউইলের জন্য আমাদের ফর্মুলা একটা আছে, আমরা আপনাদের গত ক্লাসে দেখাইছিলাম। ফর্মুলাটাতে আমরা আবার দেখাই। এই যে গুডউইল, গুডউইলের ফর্মুলাটা হচ্ছে কনসিডারেশন ট্রান্সফার্ড এট ফেয়ার ভ্যালু, অ্যামাউন্ট অফ প্লাস অ্যামাউন্ট অফ নন কন্ট্রোলিং ইন্টারেস্ট প্লাস ফেয়ার ভ্যালু অফ প্রিভিয়াস ইকুইটি ইন্টারেস্ট মাইনাস নেট ভ্যালু, হ্যাঁ, নেট অ্যাসেট রিকগনাইজড। তো আমি ফর্মুলাটা ক্যালকুলেট এখানে নিয়ে আসি, কন্ট্রোল সি নিয়ে আসতেছি এখানে। তাহলে এটা ছিল আমাদের অরিজিনাল ফর্মুলা, যেটা আইএফআরএস 3 তে বলা আছে। তো এখানে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট যেহেতু ইরিভিলেন্ট, আমি প্রথমে এই বিষয়টা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর ফেয়ার ভ্যালু অফ প্রিভিয়াস ইকুইটি ইন্টারেস্ট, এটা এই ক্ষেত্রে ইরিভিলেন্ট। কেন ইরিভিলেন্ট? কারণ আমি এই যে প্রিভিয়াস ফেয়ার ভ্যালু অফ প্রিভিয়াস ইকুইটি ইন্টারেস্ট, সেটা হচ্ছে যে আমি আগেই কোম্পানিতে শেয়ার কিছু হোল্ড করি, সেই ধরনের কিছু যদি আমার কাছে থেকে থাকে, অর্থাৎ আমি আগে ওই কোম্পানিতে আমার কিছু শেয়ার আছে, এরপর পরবর্তীতে আমি আরো আরো কেনার পরে আমার কন্ট্রোলিং পাওয়ারটা চলে আসলো, তখন এই জিনিসটা আসে। সুতরাং এখানেও এই জিনিসটা ইরিভিলেন্ট, আমরা এটাকেও আমরা এখান থেকে মুছে দিলাম। তাহলে আমার ফাইনালি ফর্মুলা দাঁড়াইলো এই অঙ্কের বেলায় কনসিডারেশন ট্রান্সফার and definitely at fair value and net asset recognized। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কনসিডারেশন ট্রান্সফার এই অ্যামাউন্টটা লাগবে এবং নেট অ্যাসেট রিকগনাইজ সেই অ্যামাউন্টটা লাগবে। তো এখানে কনসিডারেশন, ফার্স্ট অফ অল আমরা কনসিডারেশন ট্রান্সফারটা আমরা ক্যালকুলেশন করব। কনসিডারেশন ট্রান্সফার, কনসিডারেশন ট্রান্সফার, তাহলে আমরা দেখেন কনসিডারেশন কি দিলাম আমরা এই মার্জারের জন্য। এখানে একদম নিচে লেখা আছে, একদম রিকোয়ার্ড যে পার্টে আমরা 40,000 শেয়ার দিছি, প্রতিটার পার ভ্যালু 8 টাকা। ঠিক আছে, আর এটার মার্কেট ভ্যালু $14। ঠিক আছে, এখন আহ আমাদেরকে বলছে কনসিডারেশন ট্রান্সফার এট ফেয়ার ভ্যালু, তাহলে আমরা কি দিলাম তাদেরকে? ভেরি সিম্পল, 40,000 শেয়ার দিছি এবং প্রতিটার পার ভ্যালু বা ফেস ভ্যালু আমরা বলি আমাদের দেশে, যেটা হচ্ছে একটা শেয়ারের গায়ের মূল্য 8 টাকা। কিন্তু এই কোম্পানিটা মার্কেটে, এই কোম্পানিটার শেয়ার ট্রেড হচ্ছে, অর্থাৎ শেয়ার মার্কেটে সেটা $14 করে ট্রেড হচ্ছে। তাহলে এখন আমি কনসিডারেশন ট্রান্সফার জিনিসটা কত হবে কেউ একজন বলেন? পার শেয়ার 6 টাকা। 6 টাকা মানে 3 কিভাবে? লক্ষ 20,000। কিভাবে কনসিডারেশন ট্রান্সফার মানে আমি যে স্পার্স কর্পোরেশনকে অ্যাকোয়ার করলাম, তাদেরকে আমি কত টাকার মূল্যের শেয়ার দিচ্ছি? আমি তো 40,000 শেয়ার দিচ্ছি, প্রতিটা শেয়ারের পার ভ্যালু 8 টাকা, আর শেয়ারটা মার্কেটে ট্রেড হচ্ছে $14।
বলেন কনসিডারেশন টু ট্রান্সফার লাখ কত হবে? 40,000। হ্যাঁ, আমরা তাকে তাদের কনসিডারেশন ট্রান্সফার মানে কি, আমরা তাদেরকে কি দিলাম, তাদের অ্যাসেট লাইবিলিটিস গুলো আমাদের, আমরা অ্যাকোয়ারের বিনিময়ে আমরা তাদেরকে কি দিলাম? একজনও বলতে পারতেছেন না? আমরা 40,000 শেয়ার দিছি তাদেরকে, কিন্তু এটার ভ্যালু কত? হুম, আমরা 14 হবে। তাদেরকে 40,000 শেয়ার দিলাম, এবং আমরা এখানে লিখেও দিছি, একদম সিম্পলি লিখেও দিছি যে কনসিডারেশন ট্রান্সফার ডেফিনেটলি এট ফেয়ার ভ্যালু। তাহলে আমাদের কনসিডারেশন ট্রান্সফারের ভ্যালু কত হবে? আমরা তো কনসিডারেশন ট্রান্সফার 40,000 শেয়ার, ওকে, বাট হোয়াট উইল এখানে বি দ্য ভ্যালু? ফেয়ার ভ্যালু 40। 40। হ্যাঁ, ডেফিনেটলি, আমি তো সেটাই জানতে চাচ্ছিলাম যে আমাকে এখানে কনফিউজ করার জন্য দুইটা ইনফরমেশন দিচ্ছে, ফেস ভ্যালু দিছে এবং মার্কেট ভ্যালু দিচ্ছে। তো আমি কোন ভ্যালুটাকে এখানে আমি হিসাব করব আমার বিজনেস কম্বিনেশন পারপাসে? তো আমাকে বলে দিছে আমাদের ফর্মুলাতে যে এবং আমাদের আইএফআরএস 3 তে ডাইরেক্টলি বলা আছে যে ওই সময়ে সমস্ত কিছু ফেয়ার ভ্যালুতে মেজার করতে হবে। তাহলে এটার ফেয়ার ভ্যালু হচ্ছে, আমরা যেহেতু ফেয়ার ভ্যালু মার্কেট ভ্যালুটাকে আমরা এখানে ফেয়ার ভ্যালু হিসেবে নিব, তাহলে 14 টাকাটা হচ্ছে আমাদের এখানে ফেয়ার ভ্যালু। তাহলে আমরা 40,000 শেয়ার, প্রতিটা দাম 14 টাকা করে দিই। 40,000 শেয়ার এট দ্য রেট অফ টাকা 14, তো কত টাকা আসে? 5,60,000। 5,60,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম পার্টটা গেল। 2 নম্বর পার্টে বলতেছে নেট অ্যাসেট রিকগনাইজ। নেট অ্যাসেট রিকগনাইজ, তো নেট অ্যাসেটের ফর্মুলা কি বলো, কেউ জানো কিনা? হোয়াট ডু ইউ মিন বাই নেট অ্যাসেট? Total asset minus external liability. এক্সটার্নাল, Liability. হ্যাঁ, এক্সটার্নাল লাইবিলিটিস বলে আসলে বিষয় না, মানে লাইবিলিটিস। ঠিক আছে, তাহলে ঠিক আছে ফর্মুলা। তাহলে অ্যাসেটস, কিন্তু এখানে আমাদেরকে একটা কথা বলছে যে সবকিছু ফেয়ার ভ্যালুতে রিমেজার করতে হবে। অ্যাসেটস, টোটাল অ্যাসেটস এট ফেয়ার ভ্যালু মাইনাস লাইবিলিটিস অ্যাজিউম এট ফেয়ার ভ্যালু, অবশ্যই ফেয়ার ভ্যালুতে সবকিছু। ঠিক আছে, তাহলে আমাকে এখন যে ক্যালকুলেশনটা করতে হবে সেটা হচ্ছে টোটাল অ্যাসেট এট ফেয়ার ভ্যালু। আসলে টোটাল অ্যাসেটস এট ফেয়ার ভ্যালু কত? ঠিক আছে, টোটাল অ্যাসেট এট ফেয়ার ভ্যালু কত? আমরা এখানে আবার ব্যালেন্স শিটে যাব, তাদের কি কি অ্যাসেট আছে। প্রথমে ক্যাশ, হ্যাঁ, তারপর অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, ল্যান্ড, বিল্ডিং এন্ড ইকুইপমেন্ট, গুডউইল। ঠিক আছে, আমরা অলরেডি গুডউইল এখানে আছে, আমরা এই গুডউইল কে হিসাবে নিব না, কারণ আমরা গুডউইল ক্যালকুলেশন করতেছি নতুন করে। কারণ এক্সিস্টিং যে গুডউইল আছে সেটাকে আমরা নিব না, এই গুডউইল ছাড়া বাকি সব নিব, এন্ড ডেফিনেটলি এট ফেয়ার ভ্যালু। তো ক্যাশের তো কোনো ফেয়ার ভ্যালু ভিন্নতা হয় না। তাহলে আমরা এখানে আছে, প্রথম আছে ক্যাশ প্লাস আমাদের আছে অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি। আমি সংক্ষেপে লিখলাম এআর, অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ইনভেন্টরি প্লাস আমাদের আছে বিল্ডিং এন্ড ইকুইপমেন্ট, ল্যান্ড এন্ড বিল্ডিং এন্ড ইকুইপমেন্ট। ল্যান্ড প্লাস বিল্ডিং এন্ড ইকুইপমেন্ট।
ঠিক আছে, এটা হইলো তাহলে এখানে আমরা আমরা দেখি ক্যাশ কত আছে, টাকাগুলো আমরা দেখে দেখে লিখে ফেলবো। ক্যাশ 70,000, অ্যাকাউন্ট রিসিভেবল 1,10,000, 70,000। এখন ক্যাশের তো মার্কেট ভ্যালু, বুক ভ্যালু এবং ফেয়ার ভ্যালু সেম থাকে, আমরা প্রত্যেকটার ফেয়ার ভ্যালু চেক করব। অ্যাকাউন্ট রিসিভেবল 1,10,000 is the book value. So what is the fair value? Is there is any difference with the fair value? Is there is any information that the fair value of account receivable is different from the book value? No information. তাহলে আমরা এটা যেটা আছে এটা আমরা লিখতে পারি যে 1,10,000 যেটা আছে এটাই হচ্ছে বুক ভ্যালুটা এখানে ফেয়ার ভ্যালু, প্লাস ইনভেন্টরি। ইনভেন্টরি সম্পর্কে এখানে আছে 1,80,000 এবং আমাদেরকে বলতেছে ইনভেন্টরির ফেয়ার ভ্যালু হচ্ছে 2 লাখ। তাহলে এখন আমরা কোনটা লিখবো, 1,80,000 নাকি 2 লাখ লিখবো? হুম, 2 লাখ, ডেফিনেটলি 2 লাখ। তারপর ল্যান্ডের ব্যাপারে কিছু বলছে কিনা, ল্যান্ড ল্যান্ডের কোনো ফেয়ার ভ্যালু এবং মার্কেট ভ্যালুর মধ্যে কোনো ডিফারেন্সের কথা এখানে বলছে কিনা। আমরা দেখছি যে ইনভেন্টরির পরে বিল্ডিং এর কথা বলছে, বন্ডস পেয়েবলের কথা বলছে, বাট অন্য কিছু কথা বলেন না। তাহলে ল্যান্ড যেটা আছে সেটাই হচ্ছে ফেয়ার ভ্যালু 1 লাখ। ঠিক আছে, বিল্ডিং অ্যান্ড ইকুইপমেন্ট আমাদের বুক ভ্যালু আছে হচ্ছে 2,20,000। আপনার ডিডাক্টিং দ্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বুক ভ্যালু অফ প্ল্যান্ট অ্যান্ড বিল্ডিং ইজ 2,20,000। তো এই 2,20,000, বাট এখানে মার্কেট ভ্যালু বলতেছে কত, 3,50,000। 3,50,000, তাহলে আমার 3,50,000 টাকা আমার এটা নিতে হবে, আমি ওইটা নিব না, বুক ভ্যালুটা নিব। তাহলে এখন আমার কত টাকা আসে টোটাল, ক্যালকুলেশন করো। তিন আর একে চার, চার আর দুই ছয়, আর একে 7, 8,30,000। 8,30,000। 8 লাখ, 8 লাখ, 8,30,000, মানে 8,30,000, তাই তো? দেখো টোটালটা ঠিক আছে কিনা, লাইবিলিটিজ অ্যাসিউম, ঠিক আছে। লাইবিলিটিজ যদি অ্যাসিউমটা আমরা করি, এখানে লাইবিলিটিজ কত, আবার আমাদের ব্যালেন্স শিটে দিতে হবে। লাইবিলিটিজ আছে অ্যাকাউন্টস পেয়েবল, বন্ডস পেয়েবল, এই দুইটাই, ঠিক আছে, আর কিছু নাই। তাহলে আমরা অ্যাকাউন্টস পেয়েবল, পেয়েবল প্লাস বন্ডস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল কত আছে, 1,95,000। এটা যেটা আছে এটাই 1,95,000 প্লাস বন্ডস পেয়েবল আমাদের কত দেওয়া আছে, 1 লাখ ইজ দ্য book value, মানে face value of the bond, and 10,000 is the premium. So book value of the bond, uh, bond payable is 1,10,000, কিন্তু আমাদের মার্কেট ভ্যালু এখানে ডিরেক্টলি বলে দেওয়া আছে যে বন্ডের মার্কেট ভ্যালু হচ্ছে 1,05,000। তাহলে আমরা ওটাই দেবো, 1,05,000, 1,05,000। তো টোটাল হচ্ছে টাকা কত, 3 লাখ নাকি? Yes, sir. ওই টোটাল অ্যাসেট এট ফেয়ার ভ্যালু ক্যালকুলেশনটা ঠিক আছে? হুম, ঠিক আছে কিনা বলো।
यस सर। जी ठीक सर है सर। ठीक है सर। তাহলে আমাদের আহ নেট অ্যাসেট নেট অ্যাসেট ইকুয়াল কত? তাহলে আমার পাইলাম টাকা 8,30,000 is the total asset and liabilities is টাকা 3 lakh. So what is the amount? Net amount, net asset কত হয়? सर 5,30,000। 5,30,000। তাহলে এটা হলো আমার নেট অ্যাসেট। তাহলে এখন আমরা যদি বলি গুডউইল, গুডউইল 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 কত হবে? আমরা গুডউইলের ফর্মুলা বলতে, এটা আবার আমি এখানে লিখতেছি গুডউইলের ফর্মুলাটা। এটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, কারণ আমার এখানে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট না থাকার কারণে বা আদার বিষয়গুলো না থাকার কারণে আমার কিন্তু ফর্মুলা অনেক ছোট হয়ে গেছে এখানে। তো কনসিডারেশন ট্রান্সফার্ড হচ্ছে কত? টাকা 5,60,000 এবং নেট অ্যাসেট অ্যাকোয়ার্ড হচ্ছে 5,30,000। তো গুডউইল হচ্ছে টাকা টাকা 30,000। দেখেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? আমরা কিন্তু IFRS 3 অনুযায়ী, কিন্তু আমরা IFRS 3 তে যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী আমাদেরকে এই আমরা আমাদের অঙ্কটা সলভ করার চেষ্টা করছি। ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই, না থাকলে আমি করি। এখন আমরা জার্নাল এন্ট্রি দিব। জার্নাল এন্ট্রি দিয়ে তাদের যে ব্লু স্পার্কস কর্পোরেশনের অ্যাসেট লাইবিলিটি সব আমাদের ব্লু কর্পোরেশনের বইতে ইনকর্পোরেট, তো বা এদের অ্যাসেট লাইবিলিটিজ আমাদের ব্লু কর্পোরেশনের ব্যালেন্স শিটে আমরা কনসলিডেট করবো। তো এটা কিভাবে জার্নাল এন্ট্রি আমরা দিব? আহ, যত অ্যাসেট আছে আমরা জানি অ্যাসেটকে আমরা ডেবিট করে রেকর্ড করি, লাইবিলিটি গুলাকে ক্রেডিট করে রেকর্ড করি। ঠিক আছে? তাহলে আমরা সেভাবেই করবো। ঠিক আছে? তাহলে এখানে কি কি অ্যাসেট আছে আমরা এখান থেকে দেখে দেখে লিখে ফেলতে পারি। এই যে উপরে লেখাই আছে যে এন্ট্রিটা কত তারিখ দিব। আমরা অ্যাকুইজিশন ডেট আমরা জানি, অ্যাকুইজিশন ডেট হচ্ছে কত? January 1, 2023। ঠিক আছে? তাহলে অ্যাকুইজিশন ডেট হচ্ছে টেবলের মাধ্যমে যে অ্যাকুইজিশন ডেটটা হচ্ছে আমাদের কখন? January 1, 2023। January 1, 2023। ঠিক আছে? আর তাহলে আমি সমস্ত অ্যাসেট গুলাকে আমি দেখে দেখে লিখে ফেলবো এখানে। যেমন
ক্যাশ, ঠিক আছে, ক্যাশ ডেবিট কত টাকা? 70,000। তারপর ক্যাশের পরে হচ্ছে কি? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ডেবিট হচ্ছে কত টাকা? 1,10,000 টাকা। তারপর ডেবিট হবে ইনভেন্টরি। ইনভেন্টরি ডেবিট কত টাকা? মানে সব ফেয়ার ভ্যালুতে হবে। যদি ফেয়ার ভ্যালু ভিন্ন হয় তাহলে ফেয়ার ভ্যালুতে হবে, আদারওয়াইজ বুক ভ্যালুতে হবে। ইনভেন্টরির পরে আছে আমাদের ল্যান্ড। ল্যান্ড ডেবিট ল্যান্ড ডেবিট হচ্ছে 1,00,000 টাকা। তারপরে হবে বিল্ডিং অ্যান্ড ইকুইপমেন্ট ডেবিট 3,50,000। ঠিক আছে, তাহলে এগুলো হলো ডেবিট। আর গুডউইল বাবদ দিলাম আমরা, গুডউইল অ্যাসেট। গুডউইল আমরা নতুন ভাবে ক্যালকুলেট করলাম 30,000 টাকা। তাহলে এগুলো হচ্ছে আমাদের ডেবিট হবে, তার সমস্ত অ্যাসেট আমরা আমাদের হিসাবের বইতে নিয়ে আসলাম। এখন ক্রেডিট, ক্রেডিট গুলো আমাদের আইটেম গুলো কি হবে? তো আমরা যা লাইবিলিটিস এজিউম করছি সবগুলোকে ক্রেডিট দিয়ে দিয়ে যাবো। লাইবিলিটিস কি কি এজিউম করছি? অ্যাকাউন্টস পেয়েবল, পেয়েবল, ঠিক আছে, ক্রেডিট, এটা হবে প্রথমে 1,95,000 টাকা। তারপর আমরা বন্ডস পেয়েবল, পেয়েবল এটা হবে আমাদের ক্রেডিট, বন্ডস পেয়েবল ক্রেডিট, এটা হবে 1,05,000 টাকা। ঠিক আছে, তারপর আমরা কনসিডারেশন পেইড, আমরা তো এগুলোতে অ্যাসেট লাইবিলিটি অ্যাকোয়ার করলাম, লাইবিলিটিস কি করলাম, এজিউম করলাম। তো আমরা দিলাম যেটা সেটা হতে লিখতে হবে। তো আমরা শেয়ার দিলাম, তো শেয়ার ইস্যু করলাম তাদেরকে, নতুন করে আমাদের 40,000 শেয়ার ইস্যু করলাম। তাহলে আমরা লিখবো এরকম, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। আমরা কয় হাজার শেয়ার দিলাম তাদেরকে? 40,000 শেয়ার। প্রতিটার দাম কত টাকা করে? মার্কেট ভ্যালু 14 টাকা করে, আর ফেস ভ্যালু বা পার ভ্যালু হচ্ছে 8 টাকা করে। এখন আমরা ফার্স্ট চ্যাপ্টার, একদম ফার্স্ট চ্যাপ্টার আমি কিন্তু এগুলো আলোচনা করে আসছি যে আমরা যখন কাউকে শেয়ার দেই, কোনো কাউকে শেয়ার ইস্যু করি, তখন আমরা এটা ইস্যু করার সময় ফেয়ার ভ্যালুটা আমরা দেখবো। তো যে পার ভ্যালু আছে তার চেয়ে বেশি ভ্যালুতে যদি এটা আমরা ইস্যু করি, তাহলে এডিশনাল এডিশনাল যে অ্যামাউন্ট হবে সেটা আমরা শেয়ার প্রিমিয়াম হিসেবে লিখি। তাহলে এখানে শেয়ার ক্যাপিটাল কত আছে? 40,000 শেয়ার, 8 টাকা করে। ঠিক আছে, তাহলে 40,000 শেয়ার 8 টাকা করে কত আসে? কত টাকা আসে দেখো তো? 3,20,000. 3,20,000। তাহলে এডিশনাল যেটা, তাদেরকে তো 8 টাকার শেয়ার দিনে 14 টাকার শেয়ার দিচ্ছে, তাহলে এডিশনাল যে অ্যামাউন্টটা সেটাকে আমরা শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্টে লিখি।
কারণ আমরা শেয়ার ক্যাপিটাল বাবদ ফেস ভ্যালু বা পার ভ্যালুতেই আমরা লিখব। একটু পরে আসছি, 10 মিনিট লাগে। শেয়ার প্রিমিয়াম ক্রেডিট, ঠিক আছে। তাহলে এখানে 40,000 শেয়ার, প্রতিটার দাম হচ্ছে কত টাকা করে? 6। 6 ঠিক আছে। তাহলে আহ, কত টাকা আসে? 2,40,000. 2,40,000। এবার তোমরা সব আমরা দিয়ে দিলাম, এখন দেখো টোটাল ডেবিট ইকুয়াল টু টোটাল ক্রেডিট হয়েছে কিনা। ঠিক আছে, টোটাল ডেবিট ইকুয়াল টোটাল স্যার ক্রেডিট। 2,70,000 মিলে না। 2,70,000 মিলে? আবার একটু যোগ করো। স্যার ডেবিট ক্রেডিট ঠিক আছে তো, সমান আছে, ইকুয়াল। গুডউইল 30,000 লেখার কথা, এটা 3 লাখ হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো ঠিক আছে কি। ঠিক আছে, চেক করো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমাদের এখানে শুধু জার্নাল এন্ট্রি দিতে বলছে। জার্নাল give all journal entries that blue record assuming blue assured 40,000 share 8 par below of common stock acquired to acquire all asset and liabilities in a business combination। তাহলে আমরা এখানে একটা এন্ট্রি দিয়ে আমরা কিন্তু লিখে ফেলবো। এখানে মানে লাইবিলিটিস, প্রথমে অ্যাসেট, পরে লাইবিলিটিস, হ্যাঁ, তারপরে আবার এন্ট্রি, এতগুলো এন্ট্রি না দিয়ে আমরা কমপ্লেক্স এন্ট্রি দিয়ে লিখে ফেলবো। একটা এন্ট্রি দিয়ে আমরা আহ পুরো বিষয়টাকে নিয়ে আসবো, ঠিক আছে। এটা মূলত এখানেই শেষ। এখানে আমাদেরকে শুধু জার্নাল এন্ট্রি দিতে বলছে। চাইলে আমরা ব্যালেন্স শিটটাও করতে পারি, কম্বাইন্ড ব্যালেন্স শিটটা করতে পারি। তো আমরা এটা একটু পরে করবো, আরেকটা অঙ্ক দিয়ে করবো। আমি তোমাদেরকে 15 মিনিট ব্রেক দিচ্ছি। ব্রেকের পরে 10 মিনিট ব্রেক, আমি একটু নাস্তা করে আসতেছি, ঠিক আছে। তোমরা 10 মিনিট ব্রেকে যেতে পারো।